হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের চলছে নবম শ্রেণীর গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 স্কুল 9 নম্বর স্কুল করাবো, পেজ নাম্বার 193 পাতা। তোমাদের যে 9 নম্বর স্কুলটা আছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল। তোমাদের যে নবম শ্রেণীর গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা আছে, এই বইটা হাতে নাও, বইটা খুলো এবং বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। চলো আজকের ক্লাস আমরা তাড়াতাড়ি করে শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। দেখো 1 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে 400 টাকা মূল্যের একটি বই কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হবে। দেখো আমাদের লাভ কিন্তু বলে দিয়েছে 20%। তো এখানে বিক্রয় মূল্যের উপর লাভটা বলেছে, ঠিক আছে। তো বিক্রয় মূল্যের উপর লাভ বললে আমাদের 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করবো। তো আমরা লিখব 100 টাকা বিক্রয় মূল্য হলে। দেখো স্বাভাবিকভাবে যদি লাভ বলতো 20%, তখন আমরা কিন্তু ক্রয় মূল্য 100 টাকা ধরতাম। 100 টাকা ক্রয় মূল্য, তখন বিক্রয় মূল্য বলতাম। কিন্তু বিক্রয় মূল্যের উপর লাভ যখন 20% বলেছে, তাহলে আমাদের বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরতে হবে। 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে। দেখো লাভ যখন হয়েছে তাহলে বিক্রয় মূল্য আমাদের বড় হবে, ক্রয় মূল্য ছোট হবে। তাহলে 100 থেকে এই যে লাভটা বাদ দিতে হবে, তখন আমরা বিক্রয় মূল্য পেয়ে যাবো 80 টাকা আমাদের বিক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের দেখো বিক্রয় মূল্য বের করতে বলেছে। আমাদের 400 টাকা মূল্যে বইটি কিনেছে, তাই না। তাহলে এখানে কিন্তু আমাদের দেখো বইটির কি দেওয়া আছে, আমাদের এই 400 টাকা মূল্যে একটি বই কত টাকায় বিক্রি করলে আমাদের কত টাকা বিক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে বইটির কিন্তু ক্রয় মূল্য দেওয়া আছে 400 টাকা। তাহলে আমরা কত টাকা আমরা ঘুরিয়ে লিখতে পারবো। তো আমরা লিখব 80 টাকা। 80 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে। বিক্রয় মূল্য হবে কত হবে, 100 টাকা। এটাকে আমরা ঘুরিয়ে লিখলাম। তাহলে এখানে দেখো আমাদের 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে। তাহলে বিক্রয় মূল্য হবে 100/80 টাকা। এখানে আমাদের যে বলে দিয়েছে এই যে 400 টাকায় মূল্যের বইটি, ঠিক আছে, এটা কেনা হয়েছিল। তাহলে এখানে 400 টাকা যখন মূল্য আছে, তাহলে ক্রয় মূল্য কিন্তু 400 টাকা। 400 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে এটা আমাদের বের করতে বলেছে। তাহলে 100/80 গুণিত 400। তো এবার আমরা দেখো বিক্রয় মূল্য পেয়ে যাবো এত টাকা। 0 আমরা কাটাকাটি করে দিলাম, 8 × 5 = 40, আর 105 গুণ করে আমরা 500 টাকা পেয়ে যাবো। তাহলে বইটির বিক্রয় মূল্য ছিল 500 টাকা। এটা আমাদের অ্যান্সার হবে। দেখো আমাদের এটা ডি নাম্বার অপশানটা মিলছে, তাই সেটা আমাদের ডি নাম্বার। দেখো দ্বিতীয় প্রশ্নটা বলেছে এবিসিডি রম্বসের কোণ এসিবি 40 ডিগ্রি হলে কোণ এডিবির মান কত। তো আমাদের রম্বস আছে, এই যে আমাদের রম্বস এ বি সি ডি। তাহলে এখানে দেখো আমাদের যে বলেছে কোণ এসিবি, তাহলে আমাদের এসি যোগ করতে হবে, এই কোণটা বলেছে কত 40 ডিগ্রি। আর আমাদের বলেছে কোণ এডিবির মান চেয়েছে এডিবি, তাহলে বিডি যোগ করতে হবে। তাহলে এই কোণটার মান বের করতে বলেছে। দেখো এই কোণটা 40 ডিগ্রি হলে এই কোণটা আমাদের 40 ডিগ্রি হবে। দেখো এডি আর বিসি রম্বসের বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এটা সমান্তরাল, এসিটা ভেদক। তাহলে এই দুটো কোণ একান্তর কোণ সমান হবে, তার জন্য এটা 40 ডিগ্রি হলে এটা 40 ডিগ্রি পেয়ে যাবো। এবার দেখো এই যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই যে কোণগুলো তৈরি হবে এগুলো কত হবে 90 ডিগ্রি করে হবে। এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবার ত্রিভুজ দেখো, এটা আমাদের কর্ণদ্বয় যেহেতু ও বিন্দু ছেদ করি, তাহলে এ ও ডি ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ তো জানা হয়ে গেছে। তাহলে 3 নম্বর কোণটা পেয়ে যাবো, এটা 40, এটা 90। তাহলে এটা আমাদের দেখো 50 ডিগ্রি হবে, কারণ 40, 50, 90, আর এদিকে 90, 180 ডিগ্রি। তো দেখো আমাদের যে বের করতে বলেছে কোণ এডিবির মান কোথায় পেয়ে গেলাম আমরা 50 ডিগ্রি পেয়ে গেলাম। 50 ডিগ্রি দেখো আমাদের এই নাম্বার অপশানে আছে, এই নাম্বার অ্যান্সার। আর দেখো 3 নম্বর প্রশ্নটা বলেছে আমাদের এখানে 3টি বিন্দু দেওয়া আছে 0,0, 4, -3 আর XY। তো বলছে এই 3টি বিন্দুর সমরেখ হলে আমাদের এখানে এক্স এবং ওয়াইয়ের মানগুলো কোনগুলো হবে সেটা বের করতে বলেছে। দেখো সমরেখ কখন হয়, দেখো একটা ত্রিভুজ, দেখো এই ত্রিভুজটা যদি বলি, এই ত্রিভুজের এই বিন্দুটা যদি এখানে চলে আসে, এই একটা বিন্দু, তাহলে এই বিন্দুটা এখানে চলে আসলে পরে আমরা এই 3টি বিন্দুকে কী বলবো, সমরেখ বিন্দু বলবো।
তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা যখন থাকবে না মানে শূন্য হয়ে যাবে, ত্রিভুজের ক্ষেত্রফল যদি না থাকে তাহলে এই বিন্দুটা কী হবে, এই বিন্দুটা এখানে চলে আসবে, তখনই আমরা তিনটে বিন্দুকে সমান করে বলবো। তা ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, তা ত্রিভুজের ক্ষেত্রফল দেখো তিনটি বিন্দু নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার যে সূত্রটা, তা আমরা তিনটি বিন্দুকে প্রথম বিন্দুটাকে নিলাম x1, y1, এটাকে আমরা ধরে নেব x2, y2, আর এটাকে নিয়ে নেব x3, y3। ঠিক আছে, এই যে তিনটা বিন্দু। তা দেখো এই তিনটি বিন্দু নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র হাফ ইন্টু মড। ঠিক আছে, কারণ ক্ষেত্রফল ধনাত্মক মান বের হবে, তাই জন্য আমাদের মড। তাহলে আমরা নিব এখানে x1, এখানে হবে y2 মাইনাস y3। ঠিক আছে, x1 তাহলে y2 মাইনাস y3 প্লাস, তারপর হবে x2, দেখো এখানে x1 তাহলে এখানে 2 থেকে শুরু হয়েছে 2, 3, মানে এখানে ভিতরে প্রথম বন্ধের মধ্যে y-গুলো হবে, বাইরে x থাকবে। এখানে x1 তারপর x2 শুরু, তাহলে এখানে x2 2 আছে, তাহলে এখানে আমাদের হবে y3, 3 পর কী হবে 1 চলে আসবে আবার ফ্রি, তাই না, 1 2 3 আবার 1 2 3, 3 পর 1 আসবে প্লাস, তাহলে এখানে আমাদের দেখো x2 তারপর x3, তাহলে এখানে দেখো 3, তাহলে এখানে আমরা y1 পাবো, 3 পর 1 হয় y1 আর 1-এর পর 2 হবে, তাহলে y2। আর মড, এই যে মড, মড মানে হচ্ছে ধনাত্মক মানটা। তাহলে আমরা এখানে সরল করব হাফ। দেখো তাহলে এই মানগুলো আমরা বসাবো, এই যে x1 হচ্ছে 0, y1 হচ্ছে 0, x2, এই যে মানগুলো আমরা বসাবো। তাহলে x1 আমরা পেয়ে যাবো 0, এই যে 0। এবার লক্ষ্য করে এই যে 0, তাহলে এখানে বসে কোনো লাভ নাই, তাই পুরো মানটা আমাদের 0 চলে আসবে এটা। আর x2 হচ্ছে 4, আর y3 দেখো এখানে y আছে, আর y1, তাহলে y1 দেখো আমাদের y1 কত আছে 0 আছে, তাহলে এটা 0 প্লাস x3 কোথায়, এই যে x আছে, y1 আমাদের 0, এখানে আমরা 0 দিয়ে দেবো, মাইনাস y2 আছে -3, তাহলে -3 তাহলে প্লাস হয়ে যাবে +3 মড হাফ। এটা সলভ করবে, এটা তো 0 হয়ে গেল, এখানে আমাদের দাঁড়িয়ে গেল এটা 4y, এটা প্লাস এটা 3x দাঁড়িয়ে গেলো, দেখো সলভ করে এটা 3x পেয়ে যাবো মড। এবার দেখো এর মানটা 0 হবে কখন, যখন আমাদের দেখো এই যে x এবং y মানটা এমন কিছু নিতে হবে যখন আমাদের কি হবে, এই পুরোটার মান 0 হবে। তাহলে লক্ষ্য করো তো, আমরা y-এর মানটা দেখো, আমরা যদি y-এর মানটাকে -6 নিয়ে নিই, দেখো আমরা অপশানগুলো চুজ করে দেখব। আমরা প্রথম অপশানটা দেখছি y-এর মানটা -6, 3 ইন্টু আর x-এর মানটা নিয়ে নেবো 8। তো সরল করে দেখো কত পেয়ে যাবো, এটা হবে -24, এটা 8 3 24 প্লাস 24, দেখো কেটে যাচ্ছে আমাদের। তাহলে এটা আমাদের কত চলে আসলো, হাফ ইন্টু 0, তাই না, এই যে আমাদের কেটে গেলো 0, তাহলে হাফ ইন্টু 0 বলতে 0। দেখো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল 0 চলে আসলো। তাহলে x এবং y-এর মান কত হবে, তাহলে আমরা দেখো x-এর মানটা 8 বলতে পারবো, y-এর মানটা -6 বলতে পারবো। তা দেখো x-এর মান 8 আর y-এর মান -6, কত নম্বর অপশানে আছে, এটা a নম্বর অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমরা a নাম্বার দিয়ে দেবো। দেখো 4-এর প্রশ্নটা আমাদের বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি বের করতে বলেছে। আচ্ছা আয়তক্ষেত্র আছে আমাদের, তাহলে আমরা একটা আয়তক্ষেত্র নিয়ে নিলাম, এই যে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x নিলাম, প্রস্থ y নিলাম। তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ xy, তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে আমাদের কত 62.5, ঠিক আছে, এত বর্গ সেমি আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। এবার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই যে আয়তক্ষেত্রে যেটা কর্ণ আছে, তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যর সূত্র আমাদের জানতে হবে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 10 বলে দিয়েছে। এবার আমরা ওই পক্ষে বর্গ করে নিই, তাহলে বর্গ করলে দেখো আমরা এটা √ s² প্লাস y² আছে, তার হোল স্কোয়ার করে দেবো, এদিকে 10-এর স্কোয়ার। দেখো স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে s² প্লাস y², এখানে 10-এর স্কোয়ার 100। এবার a² বলে b² সূত্র আমরা পড়ব, a² বলে b² সূত্র a প্লাস b তার হোল স্কোয়ার -2ab, আর এখানে 100 আছে, a প্লাস b তার হোল স্কোয়ার -2 ইন্টু দেখো xy-এর মানটা আমরা এই যে বের করে রেখেছি, এটা লিখে দেবো 62.5 থেকে 100, x প্লাস y তার হোল স্কোয়ার। যদি আমরা গুণ করে নিই, এটা 10 আর 2 দিয়ে 4 5, 2 6 12, একটার পর দশমিক বসিয়ে দেবো, আমাদের 100। তাহলে x প্লাস y তার হোল স্কোয়ার সমান এদিকে 100, আর এই যে 125 দশমিক ডান দিকে শূন্যটা আমাদের কেটে যাবে, তাহলে 125 থেকে গেল, আর -125 এদিকে প্লাস 125 হয়ে যাবে।
তাহলে আমরা কত পেয়ে গেলাম দেখো, বা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান, এটা যদি যোগ করো 100 আর 125 যোগ করে পেয়ে যাবে 225। তাহলে আমরা যদি এবার বর্গটা উঠাই, এক্স প্লাস ওয়াই সমান সমান √225। আর এখানে আমাদের মাইনাসের মানটা আসবে না, যেহেতু এক্স ওয়াই কি দৈর্ঘ্যপ্রস্থ, আমাদের শুধু ধনাত্মক মানটাই নেওয়া হবে। তাহলে বা এক্স প্লাস ওয়াই 225-এর বর্গমূলটা তোমাদের জানতে হবে এটা 15। তা দেখো আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি বের করতে বলেছে, যোগফলটা। মানে দেখো দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি আমরা 15 পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখো 15 অ্যান্সারটা আমাদের বি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। এবার 2-এর প্রশ্নগুলো দেখো, 2-এর 1-এর প্রশ্নটা আমাদের এখানে বলছে কোনো দোকানদার জাল বাটখারা দ্বারা মাল ক্রয় ও বিক্রয় করার সময় 5% করে ঠকায়, এতে তার শতকরা কত লাভ হয়। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে ধরে নিতে হবে সেই দোকানদারের আমাদের ক্রয় মূল্যটা। তাহলে ধরি সিপিকে আমরা ক্রয় মূল্য বলবো, কস্ট প্রাইস, এটাকে ক্রয় মূল্য। তাহলে সিপিটা আমরা 100 টাকা ধরে নিলাম, 100 টাকা। এবার দেখো আমাদের যে ঠকানোর পর যে ঠকিয়েছিল, কেনার সময় ঠকাই, তাই না, ক্রয় করার সময় 5% ঠকাবে এবং বিক্রি করার সময় 5% ঠকাবে। তাহলে ঠকানোর পর ক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে এখানে দেখো ঠকানোর মানে চিট করার পর, ঠকানোর পর আমাদের সিপিটা কত হবে। তাহলে 5% ঠকাই, তাহলে 100 সঙ্গে 5 যোগ করে নাও, তাহলে আমরা পেয়ে যাবো 105। ঠিক আছে, এটা হবে আমাদের চিট করার পর যে ক্রয় মূল্যটা। এবার দেখো তো আমরা বিক্রি মূল্য কত পাবো, দেখো ক্রয় মূল্য যত থাকবে, আবার ক্রয় মূল্যের পর 5% লাভ করবে, যেহেতু এখানে দেখো বিক্রি করার সময় 5% ঠকায়, তাহলে ক্রয় মূল্যের পর 5% ঠকায় বলতে দেখো সিপি ইন্টু 5%, তাহলে 5/100। তাহলে সিপি আমাদের 105, আর এখানেও 105 গুণিত 5/100, তাহলে 105 প্লাস, তা দেখো তো এটা যদি সরল করো, 5 দিয়ে যদি গুণ করো, তাহলে 5 5 25, 2 5 5, 525/100, তাহলে 105 যোগ এটা যদি ভাগ করে নাও, তাহলে 5.25 পেয়ে যাবা। এটা যোগ করলে কত হবে দেখো, তাহলে এটা যোগ করে পেয়ে যাবা, এটা আমাদের দেখো এই যোগটা আমি এখানে দেখাচ্ছি, 105.00 নিয়ে নাও, 5.25, তাহলে এটা হবে আমাদের দেখো 25, এটা 10 দশমিক, এটা 1 তাহলে 110.25। তাহলে এটা আমাদের দেখো ঠকানোর পর ঠকিয়ে যে এসপিটা বিক্রি মূল্যটা সেটা এটা চলে আসবে আমাদের। এবার তার লাভ কত হবে, দেখো আমাদের ক্রয় মূল্যে 100 টাকা ছিল, আর এই যে এসপি বিক্রি মূল্যে এই টাকাটা চলে আসলো, তাহলে লাভ তার হবে দেখো কত, ঠকানোর পর যে লাভটা হবে, ঠিক আছে, চিট করার পর লাভটা। তাহলে আমাদের যে এসপি থেকে আমরা 100 টাকা বাদ দিতে পারি, তাহলে আমাদের দেখো তো এটা যে বিয়োগ করে নাও, তাহলে এটা 10.25 এইটা টাকা লাভ হয়ে যাবে। আর শতকরা লাভটা কত হবে, শতকরা লাভ আমরা বের করবো এই যে টাকা লাভ হয়েছে, আর লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা কেটে দাও, তাহলে আমাদের থেকে গেল 10.25%। এই যে তার শতকরা লাভ হবে এই যে এত পার্সেন্ট, এটা আমাদের অ্যান্সার 10.25%। দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে এবিসিডি বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ এওবি অবস্থিত, তাহলে কোন সিওডি এর পরিমাপ কত। চলো আমরা ছবিটা রেখে আমরা প্রশ্নটা ভালো করে বুঝবো। আমাদের প্রথমে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের নাম আমাদের দেবো এ বি সি ডি। তাহলে বর্গক্ষেত্রের ভিতরে আছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ এওবি। তাহলে দেখো আমরা সমবাহু ত্রিভুজ আমরা তৈরি করব, এটা আমরা ও নাম দেব। তাহলে এই যে এ ও বি এটা সমবাহু ত্রিভুজ। তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি আমাদের এ হয়, তাহলে এই বাহুগুলো প্রত্যেকটা বাহু আমাদের এ হয়ে যাবে, ঠিক আছে। এই সমবাহু ত্রিভুজ বলতে এই যে বাহুগুলো আমাদের সমান হবে। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলো কত হয়, 60 ডিগ্রি করে হয়, কোণগুলো আমাদের 60 ডিগ্রি, এটা আমাদের 60 ডিগ্রি। এবার আমাদের দেখো এখানে যে কোণটা বের করতে বলেছে কোণ সিওডি, তাহলে সিওডি তার আমাদের যোগ করতে হবে সিও, আর এদিকে ওডি যোগ করতে হবে, এই যে সিওডি এই কোণটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো এই কোণটা আমরা কী করে পাবো, দেখো বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে কোণ এ বি সি 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটা কত হবে, এটা তো 60 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এটা আমাদের আসবে 30 ডিগ্রি, 60 আর 30 আমাদের 90। এবার দেখো আমাদের বাহুগুলো এই বাহু
আর এইভাবে আমাদের সমান পেয়ে গেলাম, যেহেতু এটা এ সেমি মানে এ একক করে ধরলাম, তাহলে আমাদের এই দুটো কোণ সমান হবে। এই যে ওটা আমরা এখানে দিচ্ছি, আমাদের ও এই কোণটা সমান হবে। এই দুটো বাহু যদি সমান হয়ে যায় তাহলে এই দুটো কোণ সমান হবে। তো এটাকে যদি আমরা ধরে নিই এক্স, এটা যদি এক্স, তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের যোগ করে 180 ডিগ্রি, মানে এখানে এক্স যোগ 30 ডিগ্রি, এই যে এটা যোগ করে কত পাবো 180 ডিগ্রি। তাহলে এখানে 2x, এটা এদিকে বিয়োগ করে নেবা, এটা 150 ডিগ্রি পেয়ে যাবা, কাটাকাটি করে পেয়ে যাবা 75 ডিগ্রি। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম 75 ডিগ্রি। তাতে এই যে কোণগুলো আমরা পেয়ে গেলাম কত 75 ডিগ্রি করে, তো আমাদের 75 ডিগ্রি, এটাও আমাদের 75 ডিগ্রি। ওকে, দেখো যেভাবে আমরা এই কোণটা 75 ডিগ্রি পেলাম, তা একইভাবে এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজে গেলে পরে এই কোণটা কত পাবো, এটাও আমাদের পেয়ে যাবো 75 ডিগ্রি। আচ্ছা, ও নামটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এবার এই কোণটা 75, এই 75, এটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে যাবো। দেখো চারটা কোণের যোগফল, এই যে চারটা কোণের যোগফল হয় 360 ডিগ্রি, তাহলে তিনটা কোণ দেওয়া আছে, তাহলে একটা কোণ পেয়ে যাবো সিওডি। তাহলে এবার আমরা দেখো পেয়ে যাবো সিওডি 360 ডিগ্রি থেকে, ঠিক আছে, কত, এই যে এদের যোগফলটা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা 75 যোগ 60 ডিগ্রি, 360 ডিগ্রি। তাই এটা যোগ করে কত আছে দেখো, এটা আমাদের 5 5 10, হাতে থাকলে 1 আর 6, 7 7 14 আর 6 কত 20, 20 আর 1 21, 210 ডিগ্রি। বিয়োগ করবো আমরা, তা 0, 1 কত হলে 6, তা হবে 5 আর 2 কত হলে 150 ডিগ্রি। তাহলে দেখো সিওডি এই কোণটা আমরা পেয়ে গেলাম কত, এটা পেয়ে গেলাম 150 ডিগ্রি, ঠিক আছে। এটা আমাদের বের করতে বলেছিল সিওডি কত, তাহলে অ্যান্সার আমাদের 150 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। দেখো 3 প্রশ্নটা আমাদের 3টি বিন্দু দেওয়া আছে, এই 3টি বিন্দু সমরেখ হলে আমাদের প্রমাণ করতে বলেছে 1/a + 1/b = 1, এটা প্রমাণ করতে হবে। দেখো 3টি বিন্দু সমরেখ বলতে দেখো উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের 0 হয়ে যাবে। দেখো এই যে 3টি বিন্দু, এই যে শীর্ষবিন্দু, এই ত্রিভুজের ক্ষেত্রফল 0 কখন হবে, যখন এই বিন্দুটা এখানে চলে আসবে। তো এই বিন্দুটা এখানে আসলে পরে আমাদের ত্রিভুজ তৈরি হবে না, 3টি বিন্দু সমরেখ। তাহলে আমরা কী বলতে পারবো, সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 দেখাবো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়মটা দেখো, 3টি বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এত বিন্দু 3টি দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু, দেখো এই বিন্দুটাকে আমরা নিলাম x1, y1, এটাকে নিয়ে নিলাম আমরা x2, y2, আর এই বিন্দুটাকে ধরলাম x3, y3, ঠিক আছে। এইভাবে আমরা ধরে নিলাম y3। তাহলে আমাদের সূত্র দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা, x1 এখানে হবে y2 - y3, এখানে x1 হবে, আর এই যে বন্ধনীর মধ্যে yগুলো হবে। তাহলে 1 শুরু হয়েছে, তাহলে 2 3 হবে, 1-এর পর 2 3। আচ্ছা, এখানে x1, তো এখানে আবার x2 হয়ে যাবে। তাহলে x2 হলে দেখো 2, তাহলে এখানে 3 হবে, তাহলে 3 বলতে y3, আর 3-এর পর 1 আবার আসবে, তাহলে y1, আর 1 2 3, আবার 1 2 3, এভাবে রিপিট করবে। আচ্ছা x2, তাহলে আবার এখানে আসবে x3, তাহলে এখানে 3 হয়ে গেছে, তো 1 হবে, তো 1 বলতে y1 - 1-এর পর আবার 2, y2, y1 y2। তাহলে এই হলো আমাদের দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এটা হচ্ছে মড, এভাবে মড দেওয়া হবে এই জন্য, যেখানে ঋণাত্মক মান আসলে পরে তাকে ধনাত্মক মান নিয়ে নেওয়া হবে। চলো তাহলে আমরা এখানে সরলটা করব। আচ্ছা, তাহলে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, এখানে যদি আমরা বলে দিই 0 হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের 0। এবার আমরা এখানে কী করবো, এটা অতএব দিয়ে দিলাম, এখানে বা দিয়ে দিলাম, মানগুলো বসাবো। x1 দেখো, x1 হচ্ছে a, তাহলে a, y2 আমাদের এখানে b - y3 দেখো 1 প্লাস x2 আমাদের 0। দেখো এটা যদি 0 হয়ে যায় তাহলে পুরো পার্টটা 0, এই মানগুলো বসে লাভ নাই। x3 দেখো 1, y1 আমাদের 0 মাইনাস y2 আমাদের b, এ দেখো। তাহলে এখানে আমরা মোট দিয়ে এদিকে আমরা 0 করে দিলাম। তাহলে দেখো এটা সরল করে কিন্তু আমরা প্রমাণটা নিয়ে আসতে পারবো। তাহলে হাফ মোট এখানে গুণ করো, এটা ab মাইনাস এটা ab মাইনাস a পেয়ে যাবো আমরা গুণ করে, এই দেখো ab মাইনাস a আর 1 গুণ করে a, এটা তো 0 হয়ে গেছে, এখানে গুণ করব। দেখো এটা আমাদের কত আসবে, এটা আমাদের -b পেয়ে যাবো, এই যে এটা আমাদের হয়ে যাবে -b
মাইনাস বি ইকুয়াল টু 0। আচ্ছা 0 আছে বলে হাফটাও আমাদের কী হবে, ওইদিকে 0 হয়ে যাবে। তাহলে আমাদের দাঁড়িয়ে গেল এ বি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। 0 আছে বলে হাফটাকে আমরা 0 করতে পারবো। আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমরা কি করব, এই যে এ বি, তাহলে এদিকে মাইনাস এ মাইনাস বিটাকে এদিকে নিয়ে আসলে এ প্লাস বি দাঁড়িয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা কি করব, আগে এ প্লাস বি লিখলাম সমান সমান এ বি করে দিলাম। এই যে এবার এখানে চলে আসে আমরা। আচ্ছা উভয় পক্ষকে আমরা এ বি দিয়ে ভাগ করে দেবো। তাহলে এ বাই এ বি প্লাস বি বাই এ বি সমান সমান এদিকে এ বি ছিল, এখানে আমরা এ বি করে দিলাম। এখানে এ কেটে গেল, তাহলে বা 1 বাই বি, এখানে বি বি কেটে গেল, তাহলে 1 বাই এ, এখানে এ বি বি কেটে গেল, তো 1 থেকে গেল। দেখো আমরা যদি একটু সাজিয়ে লিখে দিই, তাহলে 1 বাই এটা আগে লিখব, বা তাহলে 1 বাই এ প্লাস 1 বাই বি সমান সমান 1। দেখো আমাদের কিন্তু প্রমাণটা চলে এসেছে। তাহলে দেখো এই তিনটি বিন্দু যদি সমরেখ হয় তাহলে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 0 করে দেখো আমরা প্রমাণটা নিয়ে চলে আসলাম। 4 প্রশ্ন দেখো আমাদের বলেছে কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা আমাদের দেখো ছবিটা আমরা আঁকবো। আমরা প্রথমে একটা বৃত্তের ছবি এখানে, এবার আমরা এখানে একটা বর্গক্ষেত্র এঁকে নেব। এই যে দেখো বর্গক্ষেত্র। আচ্ছা এখানে দেখো আমাদের এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান এই যে বৃত্তের কী হবে, বৃত্তের আমাদের ব্যাস হয়ে যাবে। তাহলে এটা আছে দেখো বর্গক্ষেত্রে, এটা কি, এটা হচ্ছে আমাদের পরিলিখিত। আমাদের এখানে বলেছে এই যে কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তটা তৈরি হয়নি, আর পরিবৃত্ত কিন্তু পরিবৃত্তের কিন্তু আমরা ব্যাস পেয়ে গেছি। ঠিক আছে, পরিবৃত্তের ব্যাস। অন্তর্বৃত্তটা যদি তৈরি করি তাহলে দেখো এই যে ভিতরে বর্গক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত তৈরি হবে, মানে বাহুগুলোকে স্পর্শ করে যাবে। তাহলে এইভাবে আমরা একটা অন্তর্বৃত্ত তৈরি করতে পারবো। এই যে দেখো এখানে এই যে অন্তর্বৃত্তের ব্যাসটা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা এ নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে বর্গক্ষেত্রে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে দেখো তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যে এ একক হয়, তাহলে অন্তর্বৃত্তের ব্যাস পেয়ে যাব। তাহলে আমরা পেয়ে যাব অন্তর্বৃত্তের ব্যাস পেয়ে যাব এ একক, তাই তো। তাহলে অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব, কত, ব্যাসার্ধ পেয়ে যাব এ বাই 2 একক। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমরা কিন্তু পেয়ে গেছি। এবার পরিবৃত্তের ব্যাসার্ধ দরকার। তা দেখো তো পরিবৃত্তের যদি বলি যে পরিবৃত্তটা আছে, পরিবৃত্তের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস। তো আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করবো। তো আমরা লিখব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য √a একক। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে পরিবৃত্তের ব্যাস। তা আমরা এখানে অতএব পরিবৃত্তের ব্যাস পেয়ে যাব √2a একক। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব, ব্যাসের অর্ধেক হয়ে যাবে ব্যাসার্ধ এত একক। এবার আমাদের দেখো যেটা বলেছিল এই যে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে দেখো এই যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমরা পেলাম a/2 = আর পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়েছি √2a/2। এখানে আমরা a আর a কেটে দিতে পারবো, 2 আর 2 কেটে দিতে পারবো। তাহলে আমাদের এখানে 1 থেকে গেল = আর এখানে √2 থেকে গেল। তো আমরা পেয়ে গেছি অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেছি 1:√2। এটাই আমাদের অ্যান্সার। এই যে আমাদের অ্যান্সার। 5 প্রশ্ন দেখো বলেছে একটি পরিসংখ্যান বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু এ উচ্চ সীমানা ইউ হলে নিম্ন সীমানাটি কত। দেখো নিম্ন সীমানাটাকে আমরা ধরে নিচ্ছি। তো আমরা লিখব ধরি নিম্ন সীমানা, এটাকে আমরা x ধরে নিলাম। তাহলে দেখো উচ্চ সীমানাতে ইউ দেওয়া আছে, তাহলে শ্রেণীর আমরা মধ্যবিন্দু বের করব। শ্রেণীর মধ্যবিন্দু পাওয়া যায় কিভাবে, এই যে উচ্চ
নিম্ন উচ্চ যোগ করে, নিম্ন হচ্ছে এক্স আর উচ্চ সীমানা বলে দিয়েছে ইউ বাই 2। ঠিক আছে, নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ করলে শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান পাওয়া যায়। তাহলে এটা এর মানটা আবার কথা বলে দিয়েছে আমাদের, মধ্যবিন্দুটা বলেছে এম বলে দিয়েছে। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করে নেব, শ্রেণীর নিম্ন সীমানাটা বেরিয়ে আসবে। তাহলে এখানে আমরা বর্গগুণ করলে এক্স প্লাস ইউ সমান 2m পেয়ে যাব। তাহলে এখানে এক্সের মানটা পেয়ে যাব 2m আর ইউটা ওইদিকে মাইনাস ইউ হয়ে যাবে। তা দেখো শ্রেণীর নিম্ন সীমানা পেয়ে যাবে এই যে 2m মাইনাস ইউ, এটাই আমাদের অ্যান্সার। এরপরে তোমাদের বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবে। তো যেগুলো বইয়ের বাইরে থেকে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের আমি পরবর্তীতে ক্লাস নিয়ে আসবো। আর যেগুলো বইয়ের অঙ্ক আছে বইয়ের অঙ্ক তোমরা ক্লাস পাবা। আমি তোমাদের যে গণিত বই আছে তোমাদের নবম শ্রেণীর গণিত, সেই বই থেকে তোমাদের ক্লাস আমি দেবো। আজকে তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো মানে 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নগুলো করিয়ে দিলাম। তো পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে থাকো।